এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বুমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। মাথা উঁচু করতেই নাকে চিরপরিচিত ঘ্রাণ এলো নির্ঝরের। সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটে উঠল তার। তাকিয়ে দেখল তরি তার বুকের মাঝে লেপ্টে ঘুমিয়ে আছে। গাঢ় ঘুম, সহজে ভাঙবে না। চোখের মণিতে মুগ্ধতা নিয়ে সে তরির দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর আস্তে করে তরিকে বুকের উপর থেকে সরিয়ে বালিশ টেনে মাথার নিচে দিল। সব শেষে তরির গলার নিচ দিয়ে হাতটা সরিয়ে এনে উঠে বসল। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে তরির মাথায় হাত রাখল। রাতের বেলা তরির বিনুনি করে দেওয়া সব চুল খুলে একাকার হয়ে গেছে। কপালের পাশ থেকে চুলগুলো সরিয়ে সে তরির দিকে ঝুঁকে পড়ল। কাছ থেকে কিছুক্ষণ দেখে কপালে ঠোঁটের উষ্ণ পরশ ছুঁয়ে দিল। আজকের দিনটা তার কত সুন্দরভাবে শুরু হচ্ছে। এমন একটা দিনের জন্য সে রোজ স্বপ্ন দেখেছে। তার কত ইচ্ছে ছিল, আশা ছিল, প্রত্যাশা ছিল। সমস্ত ধ্যান জ্ঞান জুড়ে ছিল যে একদিন সে ঘুম ভেঙে দেখবে তরি তার বুকে জড়িয়ে শুয়ে রয়েছে। দিনটা এসে গেছে বলে সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করল। ঠোঁটের কোণের হাসিটা আরো স্নিগ্ধ হলো তার। তরির কানের কাছে মুখ নিয়ে সে ফিসফিস করে বলল, তরি রানী, শুভ শুভ্র সকাল। আজ থেকে তোমার প্রতিটা সকাল শুভ হবে। নিজের সবটা দিয়ে তোমার প্রতিটি দিন, প্রতিটা রাত, প্রতিটি সকাল, প্রতিটা সেকেন্ড শুভ করব। ঘুমের মধ্যে তরি মৃদু নড়ে চড়ে উঠে নির্ঝর নিচের মাঝে ফিরল। তরির মসৃণ ত্বকে হালকা তেল জমেছে, নাকের কাছটা চিকচিক করছে। সে আলতো হাতে মুছে দিল। সে ভেবেছিল তরিকে কাছে পেয়ে হয়তো ভুল কিছু করে ফেলবে, নিজেকে সংযত করা তার জন্য কঠোর হবে। কিন্তু তরিকে এত কাছে পেয়ে তার মধ্যে কামনা জেগে উঠল না। বন্য হয়ে হামলে পড়ার বিন্দুমাত্র চিন্তা এলো না। উল্টো কেমন স্নিগ্ধ পবিত্র একটা স্পর্শ। হঠাৎ হঠাৎ একটু দুর্বল হয়ে পড়লেও নিজেকে নিয়ন্ত্রণে রাখা অসাধ্য মনে হয়নি। যতটা কঠিন মনে করেছিল ঠিক ততটা কঠিন নয়। মেয়েটাকে জড়িয়ে ধরলে তার ভিতরটা কেমন প্রশান্তিতে ভরে ওঠে। মনে হয় বুকের মাঝে চৈত্রের খাখা রৌদ্রে ফেটে চৌচির হয়ে যাওয়া জায়গাগুলো শীতল হয়ে গেল। মরুভূমিতে যেন জলের ঢেউ খেলে গেল। শস্যবিহীন মুখটা যেন চিরসবুজ হয়ে গেল। কি নিদারুণ সুখ আর শান্তি। আর একবার তরির গালে হাত ছুঁয়ে নির্ঝর বিছানা ছেড়ে উঠে পড়ল। সকাল হয়ে গেছে, সবার এতক্ষণে উঠে পড়ার কথা। টাওয়েল হাতে নিয়ে সে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমের আয়নায় ফুটে ওঠা নিচের প্রতিবিম্বের দিকে তাকালো সে। কয়েক সেকেন্ড তাকাতেই চোখের সামনে তরির ঘুমন্ত মুখ ভেসে উঠল। দ্রুত মাথা নেড়েই সে আবার ভালো মতো তাকালো। আয়নায় নিচের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চিবুকে হাত রেখে সে মুখটা এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে দেখল। শরীরের দিকে আরও একটু নজর দিতে হবে। তরি যেন তাকে মানুষের সামনে নিজের হাজবেন্ড পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ না করে। মুখটা হাসি হাসি করে ট্যাপের পানি ছাড়ল। তরির বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে দুপুর গড়িয়ে বিকেল হলো। ততক্ষণে আকাশে মেঘ জমা শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে মেঘের টুকরোগুলো ভেসে ভেসে এক জায়গায় পুঞ্জীবিত হচ্ছে। চলমান গাড়ির ভিতর দিয়ে তরি আকাশের দিকে চেয়ে আছে। সে আর তাসফি পিছনে বসেছে। সামনে ড্রাইভিং সিটে বসে নির্ঝর গম্ভীরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। হুটহাট ফ্রন্ট মিররে দুজনের চোখ একে অপরে নিবদ্ধ হয়ে যাচ্ছে। তরি পাশে বসা ছোট ভাইয়ের দিকে তাকালো। তাসফি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। তরি তাকে কাছে নিয়ে এসে মাথাটা কাঁধের উপর রাখল যাতে ঘুমাতে সহজ হয়। একটু পর নির্ঝরের দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলল, শুনছেন? বলো, শুনছি। জানালার কাঁচ খুলে দিন, একটু আকাশ দেখব। হাউ ফানি, আকাশ কোনোদিন দেখনি? এখন জানালা খুললে ধুলোয় অবস্থা কাহিল হয়ে যাবে। বাহিরে হাওয়া শুরু হয়ে গেছে, দেখছো না? তার চেয়ে আমায় দেখো। তরি ছোট্ট করে হু বলেই চমকে গেল। খুব দ্রুত নিজেকে সামলে নিল। তার মন খারাপ হয়ে গেছে। এত ছোট্ট একটা বিষয় মন খারাপ হয়ে যেতে নিজের উপর প্রচণ্ড বিরক্ত হলো সে। ঘাড় উঁচিয়ে সে কাচের এপাশ দিয়ে আকাশ দেখার চেষ্টা করল। কয়েক সেকেন্ডের মধ্যে ভারী বাতাস এসে তার চোখে মুখে আছড়ে পড়ল। তরি দ্রুত চোখ বন্ধ করে ফেলল। পুনরায় চোখ খুলে সামনে তাকাতেই মুখে হাসি ফুটে উঠল। নির্ঝর জানালার কাঁচ নামিয়ে দিয়েছে। সে খুশি মনে বলে উঠল, আপনি এত ভালো কেন? নির্ঝর মুখ খোলার আগে তাকে নকল করে সে নিচে থেকে বলল, বুঝতে হবে না বরটা কার?
নির্ঝর মৃদু শব্দ করে হাসল। আকাশের অবস্থা মোটেই ভালো নয়। মিরর থেকে দৃষ্টি সরিয়ে সে গাড়ি চালানোতে মনোনিবেশ করল। সামনের রিকশাটাকে ওভারটেক করে গাড়ির বেগ বাড়িয়ে দিল। দ্রুত পৌঁছতে হবে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে নির্ঝর বাইরে তাকালো। বৃষ্টি শুরু হয়ে গেছে। কাছাকাছি পৌঁছানোর অনেক আগে থেকেই ছমছম করে বৃষ্টি পড়ছে। মেঘমল্লার অঝোর ধারায় পানি ছড়িয়ে যাচ্ছে, সাথে ক্ষণে ক্ষণে দমকা হাওয়া। সে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। এখান থেকে তরিদের ঘর দেখা যাচ্ছে, হালকা নীল রঙের টিন শেড বিল্ডিং। কিন্তু ঘরে উঠতে হলে অনেকটা পথ পেরোতে হবে। ইতিমধ্যেই তো সবাই ভিজে একাকার হয়ে যাবে। বৃষ্টি ভেজা রাস্তার দিকে তাকিয়ে সে মুচকি হাসল। এই রাস্তায় সে কত হেঁটেছে, কত উকিঝুঁকি মেরেছে তরিকে এক পলক দেখার জন্য। অবশেষে সেই মেয়েটিকে সাথে নিয়ে এই পথের সাক্ষী হলো। মাথা ঘুরিয়ে তরির দিকে তাকাতেই তরি নিচের মুখ মুছে নিল। অর্ধেকের কম খোলা জানালা দিয়ে পানির ছাট এসে তার মুখ ভিজিয়ে দিয়েছে। কপালের কাছের চুলগুলো হালকা ভিজে গেছে। সে তাসফিকে ধাক্কা দিয়ে বলল, তাসফি উঠে পড়, এসে গেছি আমরা। তাসফিকে কয়েকবার ডাকতেই উঠে পড়ল। গাড়িতে ঘুমিয়ে পড়ার অভ্যেস আছে তার। সে বাহিরে দৃষ্টি দেখে ভীষণ খুশি হলো। কারো তোয়াক্কা না করে এক লাফে গাড়ির দরজা খুলে নেমে গেল। তরি পিছন থেকে তাকে ডাকা শুরু করলো, কিন্তু সে ডাক আদেও গায়ে মাখল না। তরি হতাশ হয়ে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর সিট বেল্ট খুলে বলল, গাড়িতে তো ছাতা নেই, তুমি বসো, আমি গিয়ে বাড়ি থেকে ছাতা নিয়ে আসি। দরকার নেই ছাতার, চলুন ভিজে যাই। খবরদার না, ভেজা যাবে না। এতটুকু রাস্তা যেতে আর কত ভিজবো, চলুন যাই। তরিকে উচ্ছ্বসিত দেখালেও নির্ঝরের মধ্যে আগ্রহ দেখা গেল না। তরিকে নিয়ে সে চিন্তিত। সে পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে আরো একটু ভিতরে ঢুকলো। আর যাওয়া যাবে না, সামনে সবজির বাগান। সে গাড়ি ঠিকমতো পার্ক করে গাড়ি থেকে নেমে পড়ল। সঙ্গে সঙ্গে তীরের মতো উপর থেকে বাড়িধারা এসে বিঁধল। বরফ শীতল ঠান্ডা পানিতে তার শরীর কেঁপে উঠছে বারবার। সামনের ডোর লক করে তরির কাছে আসার আগেই তরি গাড়ি থেকে নেমে পড়ল। নির্ঝর মৃদু ধমক দিয়ে বলল, কথা শোনো না কেন তুমি? অসুস্থ হলে সেবা কে করবে শুনি? আপনি? নির্বিকারভাবে বলে তরি বৃষ্টির ফোঁটা হাতে ধরল। তার তরঙ্গের মতো উজ্জ্বল রূপ দেখে নির্ঝরের মুখে হাসির রেশ দেখা দিল। কপালের চুল বেয়ে গড়িয়ে পড়া পানি ফু দিয়ে ফেলে দিল সে। কাপড়ের ট্রলিটা বের করে তরির হাত চেপে ধরে বলল, দ্রুত চলো। কিছু দূর এগোতেই তরির বাবা তোফাজ্জল সাহেবকে দেখা গেল। ছাতা মাথায় এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই নির্ঝর সালাম দিয়ে কুশল জিজ্ঞেস করলো। তরি বাবাকে দেখে হুড়মুড় করে নির্ঝরের হাত ছেড়ে দিল। এগিয়ে গিয়ে বাবার ছাতার তলায় দাঁড়ালো। নির্ঝর মুচকি হেসে বাবা মেয়ের পেছন পেছন হেঁটে গেল। সিঁড়ি থেকে পা ধুয়ে নির্ঝর তরির রুমের দিকে পা বাড়ালো। এই বাড়ির সব মোটামুটি চেনা। কিছুদিন আগে তরির সাথে এসেছিল। এ বাড়িতে লম্বা ঘরটায় 3টে রুম, উত্তর দিকের বারান্দায় আরো একটা রুম, দক্ষিণের রুমটা তরির। নির্ঝর সেই রুমে ঢুকে দরজা সামান্য ভিড়িয়ে দিল। পেছন ঘুরতে চমকে উঠল, চোখ বড় বড় করে বলল, তুমি কখন রুমে এলে? মায়ের সাথে না কথা বলতে দেখলাম। তরি জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছে। জানালার স্টিলের পাল্লা খোলা। বৃষ্টির ঝাপটা এসে অর্ধেক ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সে ভেজা কাপড়ে নির্ঝরের দিকে না তাকিয়ে বলল, ভেজা কাপড় পাল্টাতে হবে না? নির্ঝরের কানে তরির কথা ঠিকই ঢুকলো, কিন্তু ঠাউর করতে পারল না। তার দৃষ্টি আটকে আছে তরিতে। ভেজা জামাকাপড়গুলো আটোসাটো হয়ে শরীরের সাথে লেগে আছে, যার দরুন শরীরের মেয়েলি ভাঁজগুলো স্পষ্ট। মাথার ভেজা চুলগুলো পিঠময় লেপ্টে আছে। তাকে এই মুহূর্তে উচ্ছল ঝর্ণার মতো লাগছে। এই ঝর্ণার একটুখানি স্পর্শ পেতে, ঝর্ণার পানিতে নিচের অবগাহন ধুতে নির্ঝর ধীর পায়ে তরির দিকে এগিয়ে গেল। নিঃশব্দে তরির কাছে গিয়ে পিছন থেকে পোশাকের মতো আটোসাটো করে জড়িয়ে ধরল। কিছুটা শরীর ভেঙে তরির কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করল। বিড়বিড় করে বলল, চুপচাপ এভাবে থাকো কিছুক্ষণ, আমি বোধহয় অসুস্থ হয়ে পড়ছি। নির্ঝরের জড়ানো কণ্ঠে তরি ঠক ঠক করে কাঁপা শুরু করলো। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো সে। তার দৃষ্টি ক্রমেই ছন্নছাড়া হয়ে যাচ্ছে। কেমন অদ্ভুত পরিবেশ। জানালা দিয়ে বৃষ্টির ছিটে ফোঁটা এসে তাকে ভিজিয়ে দিচ্ছে। চোখের সামনে চমচম করে বৃষ্টি পড়ার দৃশ্য, কানে টিনের চালে পড়া বৃষ্টির ফোঁটার অদ্ভুত সঙ্গীত, সাথে তার একমাত্র প্রিয় মানুষ,
আর কি লাগে? এসব কিছু এই পরিবেশের এত পূর্ণতা পেত না যদি না তার কাঙ্ক্ষিত মানুষটা পাশে থাকতো। সে মনে মনে চাইলেও এই সময়টা এখানেই থেমে যাক, বা অনন্তকাল ধরে এভাবে চলতে থাকুক। বাইরের দমকা হাওয়ার কিছু অংশ তরির ভিতর স্থানান্তর হয়েছে। বুকের ভিতর সুখের ঝড় বয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে আবহাওয়া শীতল হলেও তার মোটেই শীত করছে না। পিছনের মানুষটার বুকের সমস্ত উষ্ণতা তার ভিতরে আদান প্রদান হচ্ছে যেন। সে মৃদু শব্দ করে হেসে ফেলল। সে মায়া জড়ানো কণ্ঠে বলল, নির্ঝর সাহেব। নির্ঝর ভেতরে ভেতরে প্রচণ্ড চমকালো, কিন্তু অবস্থার পরিবর্তন করল না। তরির মুখে প্রথমবারের মতো নিজের নাম শুনে মন পিঞ্জরে সুখ পাখিরা ডানা ঝাপটানো শুরু করলো। সো হাতের বাঁধন আরো শক্ত করে মৃদুস্বরে বলল, জি বলেন মহারানী। আমি কাউকে ভালোবাসি কিনা কিভাবে বুঝবো? তোমার এত বুঝতে হবে না, বড় হও। তরি সহসা উত্তর দিল না। দুজন কিছুক্ষণ মৌনতা অবলম্বন করলো। জানালার ওপাশে বৃষ্টির বেগ বেড়ে চলেছে, সাথে দুজনের শরীরের উত্তাপ। কয়েক মিনিট পর তরি চোখ জোড়া বন্ধ করলো। ঘোর লাগা কণ্ঠে বলা শুরু করলো, জানেন, এই কয়েক মাস আগে আমি পূর্ণাঙ্গ ভালোবাসা বুঝতাম না। ভালোবাসা আর ভালো লাগা বা মোহের মধ্যে তফাৎ করতে পারতাম না। এতদিন কাউকে নিয়ে স্বপ্ন সাজাতে ভালো লাগতো না, কিন্তু এখন আমার একজনকে নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে। রাত দিন তাকে নিয়ে কল্পনার শহর সাজাই। মনের মধ্যে সারাক্ষণ শুধু সেই মানুষটা বিচরণ করে। আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলার সময় আমার বুক ধুক ধুক করেনি, কিন্তু এই একটা মাত্র মানুষ যার কথা স্মরণ করলে, দূর থেকে দেখলে, আশেপাশে অনুভব করলে আমার হার্টবিট বেড়ে যায়। তাকে একটু কাছে পেলে বড় বেশি অগোছালো হয়ে যায়। কল্পনায় তাকে নিয়ে আমি ভবিষ্যৎ কাটিয়ে ফেলেছি। তার হাতে হাত রেখে বার্ধক্যের শহর চিনেছি। কত শত বছর একত্রে কাটিয়েছি। তার সাথে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কাটানো শেষ। মানে আমার সবটা জুড়ে এখন শুধু সেই মানুষটার বিচরণ। সবটা মানে সবটা জুড়ে সেই মানুষটার অস্তিত্ব। আমার আমিতে সেই মানুষটার অধিকার বেশি। বুঝিয়ে বলতে পারছি না। সত্যি বলতে এখন আমার বলতে কিছুই নেই, সবটা ওই মানুষটার মধ্যে। তার চোখ দিয়ে আমি এখন জীবন দেখতে পাই। তার বুকে মাথা রেখে বাঁচতে চাই। তার হাতের আঙুল আঁকড়ে বাকি পথ পাড়ি দিতে চাই। সেই মানুষটা হলো আপনি। বুঝতে পেরেছেন? নির্ঝর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তরি এসব বলবে তা তার কল্পনার মধ্যে ছিল না। সে একটা বিস্মিত হয়েছে যে তৎক্ষণাৎ কোনো কথা খুঁজে পেল না। তরি নিজে থেকে ফের বলল, নির্ঝর সাহেব, আমার অন্ধকার পথের আলো হবেন। হুম। সারা জীবন আমার শুধু একান্ত আমার থাকবেন তো? থাকবো। তরি লজ্জা রাঙানো মুখে প্রথমবারের মতো উচ্চারণ করল, ভালোবাসি, ভালোবাসি নির্ঝর সাহেব। আজ আকাশে ঝলমলে রোদ উঠেছে। চারিদিকে রোদের স্নিগ্ধ ছোঁয়া। আকাশ স্বচ্ছ, নীল আর সাদার কম্বিনেশনে দুর্দান্ত লাগছে। কলেজের সামনে গাড়ি থেমে গেল। বাইরে প্রচুর কোলাহল, কারণ আজ শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা। এরপর সবাই হাঁপ ছেড়ে বাঁচবে। কিছুদিন চিন্তামুক্ত থেকে আবার নতুন উদ্যমে ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পড়া শুরু করবে। সিলভার কালারের হাত ঘড়ির দিকে এক নজর চেয়ে সময় দেখল তরি। পরীক্ষা শুরু হতে এখনো মিনিট 25 দেরি। এতটা সময় কি করবে? সে গাড়ি থেকে নামতে নিতে বয়স্ক গলায় কেউ একজন বলল, পরীক্ষা শেষ হইব কয়টায়? আবার কতক্ষণ বাদে নিতে আইব? তরি রমজান চাচার দিকে তাকালো। মানুষটা তার বাবার বয়সী। দীর্ঘদিন ধরে ফুপির বাসায় টুকিটাকি কাজ করে। বাজারঘাট থেকে শুরু করে ড্রাইভিং সব পারেন তিনি। খুবই অমায়িক একজন মানুষ। তার মানুষটাকে ভীষণ পছন্দ। মুচকি হেসে সে বলল, চাচা, বিকেলে আপনার আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। কে গো মা, বড় আপা কইছে নিয়ে যাইতে? ফুপিকে বলে এসছি আমি, আপনার আসতে হবে না, রিক্সা করে চলে যাব আমি। রমজান চাচা প্রথমে রাজি হতে চাইল না। তরি অনেক বুঝিয়ে পাঠিয়ে দিল। পরীক্ষা শেষে তার একটু গোপন কাজ আছে, সেটা কমপ্লিট করে সে বাড়ি যাবে। আশেপাশে এক নজর দেখে সে কলেজের ভিতরে ঢুকলো। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে আজ প্রথম সে একা এসেছে। বাকি দিনগুলো নির্ঝর নিজের সাথে থেকে নিয়ে এসেছে, আবার পরীক্ষার শেষে বাড়ি নিয়ে গেছে। কিন্তু নির্ঝর এখন সিলেট নেই। গত পরশু ইম্পর্টেন্ট ফোন কল পেয়েছে, তার অফিসের জরুরি মিটিং। সেজন্য পরদিন ভোরবেলা ঢাকা চলে গেছে। গতকাল তার পরীক্ষা ছিল না।
নির্ঝর রাতের বেলা অনেক চেষ্টা করেছে সিলেট আসার, কিন্তু পারেনি। অফিসের কাজ সব কমপ্লিট করে সে আজ সকালবেলা সিলেটের উদ্দেশ্যে রওনা করেছে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। তরির মন প্রচণ্ড খুশি খুশি। আজ পরীক্ষা শেষ, দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। এবার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, এটা অন্তত শিওর যে ইনশাল্লাহ পূর্বের ন্যায় ফেল আসবে না। তার চেয়ে বড় কারণ দুটো দিন হলো সে নির্ঝরকে দেখে না। আজ সন্ধ্যায় দেখতে পাবে, ছুঁতে পারবে, জড়িয়ে ধরতে পারবে, একটু অনুভব করতে পারবে ভেবে মন বারবার পুলকে ভরে উঠছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে শহীদ মিনারের কাছে দাঁড়ালো। সে প্ল্যান করে রেখেছে নির্ঝরকে বিশাল একটা সারপ্রাইজ দিবে, ভয়ানক চমক দিবে মানুষটাকে। বিগত মাসগুলোতে তার জন্য, তার পড়াশোনার জন্য মানুষটা অনেক খাটাখাটনি করেছে। আজ সে তার কিছুটা ক্লান্তি লাঘব করবে। সে ভেবে রেখেছে আজ নির্ঝরের রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখবে, নানা ধরনের ফুল দিয়ে এত সুন্দর করে সাজাবে যেন নির্ঝরের তাক লেগে যায়, বিস্ময়ে নির্বাক হয়ে যায়। ইস, ভাবতেই কি যে ভালো লাগছে। তরি এক্ষুনি কল্পনা শুরু করলো আর ভাবতে লাগলো এইসব দেখে নির্ঝরের রিয়াকশন কেমন হবে। পরীক্ষা শেষ হতেই তরি রুম থেকে বেরিয়ে পড়ল। হাত ঘড়িতে সময় দেখলো 1:30 বাজে। সে দ্রুত পায়ে হেঁটে গেটের কাছে এলো। গেটের বাইরে বের হয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বেশিক্ষণ দাঁড়াতে পারল না, কারণ রোদের তেজ বেড়ে গেছে, চামড়া ভেদ করে শরীরে ঢুকছে, সহ্য করা যাচ্ছে না। সে আবার হাঁটা শুরু করলো। তার বাড়ি যাওয়ার পথ উত্তর দিকে, কিন্তু দক্ষিণ দিকে হাঁটছে সে। দক্ষিণ দিকে কিছু দূর গেলে কয়েকটা ফুলের দোকান পাওয়া যাবে। তরি আপু? বেশি দূর এগোতে পারল না তরি। পেছন থেকে মেয়েলি সুরে কেউ ডেকে উঠল, তবুও সে হাঁটা থামালো না। কোনো বান্ধবী হয়তো ডাকছে, ডাকুক, তার আজ অনেক তাড়া। তারা তার থাকলে কি হবে, প্রকৃতির বোধহয় তারা নেই। মেয়েটি আরও ঘন ঘন ডাকা শুরু করলো, এবং যতই ডাকছে তার স্বর তত নিকটবর্তী হচ্ছে। আর এগিয়ে যেতে বিবেক সায় দিচ্ছে না। প্রবল অনিচ্ছা নিয়ে সে পিছন ঘুরে তাকালো। যা ভেবেছিল তাই। তাকিয়ে দেখলো তার ক্লাসমেট জেরিন। জেরিন তার সাথে পরীক্ষা দিচ্ছে, কিন্তু তার চেয়ে 1 বছরের জুনিয়র। তরি দ্বিতীয়বারের মতো বোর্ড পরীক্ষায় বসলো, কিন্তু জেরিন এই প্রথমবার। তার ভাবনার মাঝে জেরিন তার নিকটে এলো। তরি হাসি মুখে বলল, কেমন আছো জেরিন? জেরিন মুচকি হেসে বলল, ভালো, তোমার খবর কি? আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক। পরীক্ষা কেমন হয়েছে সবগুলো? মোটামুটি। আপু, আমি 3 তলায় আলাদা ক্লাসে পরীক্ষা দিচ্ছি। তোমার সাথে দেখা করব করেই করা হচ্ছে না। দরকারি কিছু বলবে? বাংলা ম্যাম তোমাকে দেখা করতে বলেছে। তরি ভীষণ চমকালো। বাংলা ম্যাম তাদের ডেইলি হাজিরা নিতেন, স্টুডেন্টদের ভালো মন্দ দেখভাল করতেন। তিনি হঠাৎ তার সাথে দেখা করতে চাইছে কেন? সে বিস্মিত হয়েই বলল, কেন বলো তো? জানি না তো আপু। আজ সকালবেলা প্র্যাকটিক্যাল খাতা সিগনেচার করাতে কলেজে গেছিলাম, সেখানে ম্যামের সাথে দেখা হতে এই কথা বলল। তরি নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিক আছে জেরিন, আমি পরে দেখা করে নিব বা ফোনে কথা বলে নিব। তার কথা শেষ হতে না হতে জেরিন চিন্তিত মুখে বলল, কিন্তু আপু, ম্যাম তো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমায় দেখা করতে বলেছেন তিনি টিচার্স রুমে তোমার জন্য অপেক্ষা করবে আজ। তোমার ইমপ্রুভমেন্টের ব্যাপারে কোনো ঝামেলা হয়েছে মনে হয়। ইমপ্রুভমেন্টের ব্যাপারে ঝামেলা শুনে তরি নড়ে চড়ে দাঁড়ালো। এখান থেকে তার কলেজ বেশি দূরে নয়, 10-15 মিনিটের ব্যবধান। সে একবার যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু একা যাওয়ার সাহস হলো না। সে জেরিনের হাত চেপে পড়ল। এত আর্জেন্ট সেহেতু যেতে হবে। তুমি একটু আমার সাথে চলো না প্লিজ। জেরিন উসখুস করতে লাগলো। কিছুক্ষণ তরির জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। তরি হাসি মুখে কলেজের দিকে রওনা করলো। পশ্চিম দিকে একটু গেলেই তাদের কলেজ। ধীর পায়ে গেট পেরিয়ে কলেজে পা রাখতেই তরির ভেতরটা কেঁপে উঠল। চোখ দুটো ছলছল করতে লাগলো। কতগুলো দিন, কতগুলো মাস পর সে তার বিদ্যাপীঠে প্রবেশ করলো। বিয়ের আগে সেই যে টেস্ট পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হয়েছিল, আর ঢোকা হয়নি। সে যখন ঢাকায়, তখন তার ফুপি গিয়ে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সহ যত আনা নেওয়ার কাজ করেছে। এতদিন যে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, অনেক ঘটনা ঘটে গেছে। ইস, অনার্সের বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে তরি হেসে ফেলল।
কত বোকা ছিল সে। এগিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরের করিডোরে ঢুকলো। কিছুটা বিস্মিত হলো সে, কারণ কলেজে মানুষের আনাগোনা একদম নেই। দু একজন শুধু চোখে পড়ছে। ক্লাসরুমের বেশিরভাগগুলোই ভারী তালা ঝুলছে। সে জেরিনকে কিছু বলার আগেই জেরিনের ফোন বেজে উঠল। সে ফোনটা রিসিভ করে কানে নিয়ে হ্যালো বলল, তারপর তরির দিকে চেয়ে ক্ষীণকায় কণ্ঠে বলল, প্রয়োজনীয় কল। আমি নিচে অপেক্ষা করছি, তুমি বরং আপু দোতলায় টিচার্স রুমের থেকে ম্যামের সাথে দেখা করে এসো। তরি মন খারাপ করে সিঁড়ির দিকে এগোলো। কয়েক ধাপ উঠে মাথা ঘুরিয়ে জেরিনকে দেখল। জেরিন হাসি হাসি মুখে কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত। দোতলা একদম শুনশান। টিচার্স রুমের দরজায় বড় একটা চাইনিজ তালা ঝুলছে। তালাটা নেড়ে চেড়ে তরি একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখের দৃষ্টি সুদূর প্রসারী করে সে লম্বা করিডোরের এ মাথা থেকে ও মাথা নজর বোলালো। করিডোর খা খা করছে, কেমন ভুতুরে পরিবেশ যেন। মুহূর্তেই বুক কেঁপে উঠল তার। সে দ্রুত পায়ে পিছন ঘুরে সিঁড়ির দিকে এগোলো। লম্বা লম্বা পা ফেলেও যেন এগোতে পারছে না, সিঁড়ির কাছে পৌঁছতেই পারছে না। সে আতঙ্কিত হয়ে দৌড় দিল। প্রায় সঙ্গে সঙ্গে সামনের রুম থেকে একটা হাত বের হলো। চোখের পলকে হ্যাচকা টানে তাকে রুমের ভিতর নিয়ে গেল। তরি প্রচণ্ড ভয়ে হাঁসফাঁস করতে লাগলো। অন্ধকার রুমে মুখ চেপে রাখা হাতটা সে ছাড়ানোর চেষ্টা করলো, না পেরে ভয়ে কেঁদেও দিল। কয়েক সেকেন্ড পর কেউ কানের কাছে বলে উঠল, ভালোই সুখে আছো দেখছি তরি বেইনি। কণ্ঠটা কানে যেতে ভয়ে তরির পিলে চমকে উঠল। শরীর নিস্তেজ হয়ে গেল। প্রচণ্ড ভয়ে আতঙ্কের সৃষ্টি হলো। শরীরের ভর ছেড়ে দিল। তাকে নিস্তেজ দেখে মুখের উপর থেকে হাত সরে গেল। সে জড়ানো কণ্ঠে কোনো রকমে বলল, আশিক আশিক। মনে আছে দেখছি। তোমার স্মরণ শক্তি তো ভালো। তাহলে গত বছর 3 সাবজেক্টে ফেল করেছিলে কিভাবে বেবি? আশিক ফিচেল হেসে তরিকে ছেড়ে দিল। ছাড়া পেয়েই সামান্য পিছিয়ে গেল তরি। ঘুরে দাঁড়িয়ে আশিকের চেহারা আবিষ্কার করে রুহু কেঁপে উঠল তার। রুমের জানালা দরজা বন্ধ থাকলেও আবছা আলো। সেই আবছা আলোতে তরি ভয়ার্ত চোখে আশিকের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অজানা আতঙ্ক। হাত পা ঠক ঠক করে কাঁপছে। চোখের কোণ ভিজে উঠছে। আর তার সামনে কুটিল হাসি দিয়ে নির্বিকারভাবে আশিক দাঁড়িয়ে আছে। তার কুৎসিত হাসি বুঝিয়ে দিচ্ছে যে সে তরির ভয়ার্ত চেহারা ভীষণ উপভোগ করছে। প্যান্টের পকেট থেকে একটা গোল্ড ফ্লিপ বের করে ঠোঁটে গুজল আশিক। বুক পকেট থেকে লাইটার হাতে নিয়ে তরির সামনে বাড়িয়ে বলল, সিগারেটে আগুন ধরিয়ে দাও তো। তরির চোখ মুখ শক্ত হয়ে এলো। হাত মুঠো করে চেঁচিয়ে বলল, আমায় যেতে দিন। এত উত্তেজিত হচ্ছ কেন? যাবে তো, যেখানে আমি পাঠাবো। তরির পিলে চমকে উঠল। আশিক তাকে কোথায় পাঠানোর কথা বলছে? মেরে ফেলবে তাকে? বুক কেঁপে উঠল তার। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। মনের পর্দায় নির্ঝরের গম্ভীর মুখের চেহারা ভেসে উঠল। এক দৌড়ে দরজার কাছে পৌঁছানোর আগেই আশিক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধাক্কার বেগ প্রচণ্ড ছিল বলে তরি ছিটকে সরে গেল। বেঞ্চ থাকার কারণে ফ্লোরে না পড়ে বেঞ্চের উপর গিয়ে পড়ল। ব্যথায় আর্তনাদ করে উঠল সে। তার ব্যথাতুর কণ্ঠে পাত্তা দিল না আশিক। কয়েক পা এগিয়ে এসে নিচে থেকে সিগারেট আগুন ধরালো। একটা ফুঁক দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, আমার বহুদিনের মনোবাসনা ছিল মাঝরাতে দুজন একসাথে ড্রিং করব, শুধু তুমি আর আমি। তারপর দুজন একই সিগারেটে ফুঁক দেব। একবার করে সিগারেটে টান দেব আর তোমার ঠোঁটে একটা করে চুমো খাবো। কিন্তু তুমি মনোবাসনাটা পূরণ করতে দিলে না। তোমার নৌকায় আমি ওঠার আগেই অন্য কাউকে উঠিয়ে ছেড়ে দিলে। বাহ! তরির চোখ মুখ কুঁচকে গেল। ঘৃণায় শরীর রিডি করে উঠল। কোমরে ব্যথা পাওয়ার জায়গায় হাত বুলিয়ে শকুনের দৃষ্টিতে আশিকের দিকে তাকালো। তবুও অনুরোধের স্বরে বলল, এমন করছেন কেন? আমার বিয়ে হয়ে গেছে, কি চান আপনি? একসময় বিছানায় নিতে চাইতাম, ভীষণ চাইতাম। এখন অন্য কিছু চাই। তরির গা গুলিয়ে উঠল। একদলা থুতু ফেলে বলল, ছি, ঘৃণা হচ্ছে আমার নিজের প্রতি। এমন একটা জঘন্য মানুষের জন্য ঘর ছেড়ে পালিয়েছিলাম আমি। সেদিন রাতেই তুমি শেষ হয়ে যেতে তরি বেবি। ভাগ্যিস ওই রাতে আমি জেইনের সাথে হোটেলে ছিলাম। ড্রিঙ্ক হয়ে অন্য ভুবনে ছিলাম, তাই বলে তুমি বেঁচে গিয়েছিলে। জেরিন? তরির চোখ বড় বড় হয়ে গেল। বিস্ফোরিত নয়নে শুধু চেয়ে রইল। শেষমেশ আশিকের ফাঁদে সে পা দিয়ে ফেলল। কি হবে এবার? কে তাকে রক্ষা করবে?
একই ভুল সে দুবার কি করে করলো? প্রথমবার না হয় নির্ঝর তাকে রক্ষা করেছিল, চরিত্রে কালিমা লেপন হতে দেয়নি, এবার কি করে রক্ষা করবে? তরির বুক ছিঁড়ে চিৎকার বেরিয়ে এলো, হাউমাউ করে কেঁদে ফেললো সে। তখনই দরজায় টোকা পড়ল। আশিক তরির দিকে এক পলক চেয়ে আধ খাওয়া সিগারেটে হাত থেকে ফেলে দিল, জুতা দিয়ে আগুন নিভিয়ে দরজায় লক খুলে দিল। দরজার পাল্লা অল্প একটু খুলতেই জেরিন হাসি মুখে ভেতরে ঢুকলো। নিচে থেকে দরজা পুনরায় বন্ধ করে আশিকের গলা জড়িয়ে ধরল। তরি কান্না থামিয়ে অবাক হয়ে বলল, জেরিন তুমি? ছি! জেরিন চটপট আশিককে ছেড়ে দিল, মুখে হাত রেখে অবাক হওয়ার ভান করল, বিস্মিত কণ্ঠে বলল, তরি আপু, তোমার এই অবস্থা কেন? মুখে হাত রেখে সে আশিকের দিকে তাকালো, পরক্ষণে গলা ফাটিয়ে হাসা শুরু করলো। কাঁধের ব্যাগটা টেবিলে রেখে আশিকের দিকে এগিয়ে এলো। আশিক দ্রুত তার কোমর জড়িয়ে কাছে নিয়ে এলো। জেরিন ফিসফিস করে বলল, তুমি কিন্তু বলেছ তরিকে স্পর্শ করবে না, ইভেন আমি বাদে দ্বিতীয় কোনো নারী দেহ স্পর্শ করবে না। আমি বিশ্বাস করেছি। আশিক ফু দিয়ে জেরিনের চোখের উপরে চুলগুলো সরিয়ে দিল, কুটিল হেসে বলল, আমি তোমাকে চিট করতে পারি বাবু? এতগুলো মাসে আমি অন্য কোনো মেয়েকে স্পর্শ করেছি? না। তাহলে আমার জেরিবাবু মিথ্যে দোষারোপ করছে কেন? বুকে কষ্ট হয়তো। কি ঢং! জেরিন হেসে ফেলল। আশিক মুখটা জেরিনের মুখের কাছে আনতেই সে মুখ পিছিয়ে নিল, নাক কুঁচকে বলল, সিগারেটের গন্ধ। সিগারেট কখন খেয়েছো? তুমি ছিলে না, তাই একটু টেনশন বোধ করছিলাম। তাদের এই লুতুপুতু মার্কা কথাবার্তা তরিরা সহ্য হলো না। সে এগিয়ে এসে ফ্লোরে পড়ে থাকা ফাইলটা পুনরায় আঁকড়ে ধরল। ওদের দুজনকে পাশ কাটিয়ে পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলো। কিছু দূর এগোতেই আশিক জেরিনকে ছেড়ে এক দৌড়ে গিয়ে তরির বাহু চেপে ধরল। ব্যথায় কুকড়ে উঠল তরি। আশিক হাত আরো শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই আশিকের হাত থেকে একবার পালানো সহজ, কিন্তু দ্বিতীয়বার না। তোর কপাল ভালো যে এখনো তোর উপর হামলে পড়িনি আমি, কারণ অন্যের ব্যবহৃত জিনিস আমি ব্যবহার করি না। তরি অঝোর ধারায় কেঁদে চলেছে। সে এটা বুঝতে পারছে যে বড় ধরনের বিপদে পড়েছে সে। ভয়ে আচমকা নিচু হয়ে সে আশিকের পা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমায় যেতে দাও তোমরা, আমার পরীক্ষা শেষ, আমি আগামীকাল ঢাকায় চলে যাব, আর কাউকে কিছু বলবো না, প্লিজ যেতে দাও। ঢাকা তো তুমি ফিরবে তরি, কিন্তু নির্ঝরের বাসায় নয়। বলেই আশিক লাথি দিয়ে পা ছাড়িয়ে নিল। তরি আর অপেক্ষা করল না, বসা থেকে উঠে এক দৌড়ে দরজার দিকে এগিয়ে গেল। আশিক ফের তাকে পিছন থেকে দুহাত বাঁকিয়ে ধরে ফেলল। ব্যথায় তরির চোখ মুখ নীল হয়ে গেল, তবুও প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে গেল। তাকে দরজা খুলে বের হতে হবে, পালিয়ে যেতে হবে, নিজেকে মুক্ত করতে হবে। তার কিছু হয়ে গেলে নির্ঝর পাগল হয়ে যাবে, তার বাবা মা পাগল হয়ে যাবে। এতগুলো মানুষটাকে সে পাগল হয়ে যেতে দিতে পারে না। আরও কিছুক্ষণ ধস্তাধস্তি করে অবশেষে সে আশিকের হাতে কামড় বসিয়ে দিল। আশিকের হাত আলগা হতেই সে দরজার কাছে পৌঁছলো। এলোমেলো হাতে দরজার ছিটকিনিতে হাত রাখতেই পেছন থেকে চুলের টান অনুভব করলো। ব্যথায় তরি চোখে আধার দেখল। চুল টেনে ধরা হাতটা চেপে ধরে আর্তনাদ করে উঠল। জেরিন চুলের মুঠো আরো শক্ত করে চেপে ধরে বলল, এত পালানোর শখ তোর? আশিক রক্তলাল চোখে এগিয়ে এসে ঠাস করে তরির গালে থাপ্পড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে তরির মাথা ঘুরে উঠল, পা শরীরের ভর রাখতে চাইল না। ভেঙে ফ্লোরে বসে পড়ল সে। ঠোঁটের কোণে আঙুল ছুঁয়ে ভেজা ভেজা লাগলো। ধস্তাধস্তির ফলে মাথার হিজাব খুলে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে। ভেজা চোখে কাঁদতে কাঁদতে বলল, এমন করো না তোমরা, আমায় যেতে দাও, প্লিজ যেতে দাও। আশিকের রাগ তরতর করে বেড়ে গেল। তরিকে ছুঁতে না পারার রাগে নিচু হয়ে তার গাল চেপে ধরল, মাথাটা দরজার সাথে ঠুকে দিয়ে বলল, আর একবার মুখ খুলবি তো জিহ্বা কেটে ফেলে দেবো তোর। তরি আর কথা বলার শক্তি পেল না। ব্যথায় মাথা টনটন করে উঠল, চোখে অন্ধকার দেখছে, বাধা দেওয়ার শক্তি ফুরিয়ে গেছে। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসতে চাইছে। জোরপূর্বক চোখ খুলেই সে সামনে মেয়েলি মুখচ্ছবি দেখতে পেল। জেরিন তরির মুখ চেপে সাদা একটা স্প্রে করলো। সঙ্গে সঙ্গে তরির দু চোখ বন্ধ হয়ে এলো। জড়ানো কণ্ঠে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, নির্ঝর সাহেব দেখুন না, আপনার তরি রানী ভালো নেই, কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে,
আপনি দেখতে পারছেন না? যেই ডিঙ্গি রানীকে এতগুলো দিন নিজের সবটা দিয়ে আগলে রাখলেন, ছিটে ফোটা কষ্ট পেতে দিলেন না, সে আজ কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। আপনি এই নিষ্ঠুরতা দেখলেন না? দেখলেন না? তরির ঠোঁট নাড়ানো বন্ধ হয়ে গেল। নিস্তেজ হয়ে ফ্লোরে ঢলে পড়ল সে। আশিক বসা থেকে উঠে দাঁড়ালো। দুজনের মুখে কুটিল হাসি ফুটে উঠল। আশিক ফোন বের করে কারোর সাথে কিছুক্ষণ কথা বলল। পিছন থেকে জেরিনের স্পর্শ পেয়ে ঝটপট ফোন কেটে দিল। এক টানে জেরিনকে সামনে নিয়ে বুকে চেপে ধরল। পর মুহূর্তেই কারো চুম্বনে লিপ্ত হলো দুজন। সন্ধ্যার পর নির্ঝর বাড়ি পৌঁছলো। ইতিমধ্যেই তার শরীর ভীষণ ভেঙে পড়েছে। সারাটি দিন কিছু খাওয়া হয়নি, ক্ষুধাও লেগেছে বেশ। তাছাড়া মন কেমন খুঁতখুত করছে। সেই সকালবেলা পরীক্ষার আগে তরির সাথে কথা হয়েছে, আর তার কণ্ঠ শুনতে পায়নি। গাড়ি পার্ক করে সে খালি হাতে বের হলো। ফুল সহ গিফটগুলো এক ফাঁকে এসে লুকিয়ে নিয়ে যাবে। এখন নিলে ড্রয়িং রুম থেকে তরির চোখে পড়বে। সদর দরজা খোলা ছিল। নির্ঝর ড্রয়িং রুমে ঢুকে সোফায় হাত পা মেলে বসে পড়ল। ড্রয়িং রুমের চারপাশে নজর বুলিয়ে তরিকে চোখে পড়ল না। ঘাড় উঁচু করে রান্নাঘরের দিকে তাকালো। না, তরি নেই, এমনকি কাউকে চোখে পড়ছে না। সদর দরজা খোলা রেখে সবাই কোথায় গেছে? নির্ঝর উঠে দাঁড়ালো। তরি বোধহয় রুমে ঘুমোচ্ছে। সে ঝটপট সিঁড়ির দিকে এগিয়ে প্রথম ধাপে পা রাখতেই পেছন থেকে মমতাজ বেগম রুদ্ধ কণ্ঠে বললেন, নির্ঝর রে, তরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দুপুরবেলা পরীক্ষা দিয়ে আর ফেরেনি। মমতাজ বেগমের উদ্বিগ্ন স্বরের কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই কপাল কুঁচকে গেল নির্ঝরের। কয়েক সেকেন্ড লাগলো ব্যাপারটা বুঝতে। বোঝার সঙ্গে সঙ্গে তার বুকের কোথাও ভাঙন শুরু হলো। একের পর এক বর্ষাঘাতে জর্জরিত হয়ে গেল যেন। আতঙ্কে হাত পা অবশ হয়ে এলো। নিজের আত্মার ভিতরে অসহ্য দম বন্ধ করা অনুভূতি ভেতরে এলোমেলো হয়ে গেল। মাথাটা চক্কর দিয়ে উঠতেই সে ধপ করে সিঁড়িতে বসে পড়ল। মমতাজ বেগমের গালে শুষ্ক পানির রেখা। তিনি নিজেকে শক্ত করে রেখেছেন। তরির বাবা মা কান্নাকাটি শুরু করেছে। সবাই ভয়ানক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এই অবস্থায় অন্তত একজনকে শক্ত থাকতে হবে, কঠোর হতে হবে। তরিকে খোঁজার সব পথ অবলম্বন করতে হবে। তিনি লম্বা করে শ্বাস নিয়ে নির্ঝরের সামনে বসে পড়লেন। নির্ঝরের হাতটা মুঠোয় দিয়ে বললেন, নির্ঝর, এভাবে ভেঙে পড়লে চলবে না, তরিকে খুঁজতে হবে। নির্ঝর লাল লাল চোখে মমতাজ বেগমের দিকে তাকালো। রক্তলাল চোখ দুটো সিক্ত হয়ে উঠেছে। চোখের কোণে পানি জমেছে। সেই সাথে জমেছে কাউকে হারিয়ে ফেলার তীব্র ভয়। নির্ঝর ভাঙন ধরা হৃদয় সামলে কিছু বলার চেষ্টা করলো। মুখ দিয়ে শুধু অস্ফুট স্বরে বের হলো, তরি, তোর। মমতাজ বেগম নির্ঝরের মাথায় হাত বুলিয়ে দিলেন। চেঁচিয়ে কাজের লোককে পানি আনতে বললেন। পরক্ষণে সান্ত্বনার সুরে বললেন, নির্ঝর বাবা, এত ভেঙে পড়ে না। আমি বলছি তরির কিচ্ছু হবে না। ওকে আমরা ঠিকঠাক খুঁজে বের করব। বড় মা আমায় আগে থেকে বলেননি কেন? আগে বলবো কিভাবে? তুই তো রাস্তায় ছিলি, তাড়াহুড়ো করে আসতে নিয়ে আরেক অঘটন ঘটিয়ে ফেলতি। বড় মা, তরি। নির্ঝর দুহাতে মাথা চেপে ধরল। অসহায় চোখে এদিক ওদিক তাকালো। তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। মন দরজায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তরি ঠিক আছে তো? সেই দুপুরবেলা পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার পর অলরেডি 6-7 ঘন্টা পার হয়ে গেছে। এতক্ষণ তরি কী অবস্থায় আছে, কোথায় আছে, চিন্তা করে পাগল প্রায় অবস্থা। সে মাথার চুল টেনে ধরল একের পর এক। দ্রুত নিজেকে সামলে নিল। মমতাজ বেগমের দিকে চেয়ে বলল, বড় মা, আমি তরিকে খুঁজতে বের হচ্ছি। ইমিডিয়েটলি তরিকে খুঁজে বের করতে হবে বড় মা। মোটামুটি সব জায়গায় খোঁজা শেষ, কোনো আত্মীয়র বাড়ি বাদ রাখিনি। আশেপাশের সব জায়গায় খুঁজেছি। কোথায় খুঁজবি তুই? জানি না, শুধু জানি তরিকে খুঁজে বের করতে হবে। ও খুব কষ্টে আছে বড় মা, আমি আসছি। নির্ঝর উঠতে নিতেই মমতাজ বেগম কাঁধ চেপে ধরে পুনরায় বসিয়ে দিলেন। পেছনে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী মহিলার কাছে থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে নির্ঝরের সামনে ধরলেন। মমতা মিশ্রিত কণ্ঠে বললেন, পানিটুকু খা আর ধীরে সুস্থে যা। নির্ঝর পানির গ্লাস ধরল না। মমতাজ বেগমকে ঠেলে সরিয়ে দৌড়ে সদর দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল। নির্ঝর বের হয়ে যেতেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কে জানে। মধ্যরাত। কালো রঙের গাড়িটা ব্রিজের মাঝে বরাবর থামল। হেডলাইটের আলো নিভিয়ে গাড়ি থেকে নেমে এলো নির্ঝর।
ক্লান্ত অবসন্ন শরীরে ব্রিজের সামনে দাঁড়ালো। তাকে অস্থির দেখাচ্ছে। ভেতরটা হাহাকারে পরিপূর্ণ। তরিকে সারা সিলেট তন্ন তন্ন করে খুঁজেও সে পায়নি। আস্তে ধীরে সে নির্জন রাস্তায় বসে পড়ল। নিশুতি রাতে আকাশে রূপালি চাঁদ খলখলিয়ে হাসছে। তার সেই হাসির আলোয় পুরো পৃথিবী ভেসে চলেছে। ফকফকে জ্যোৎস্না চারিদিকে, কুটুটি পর্যন্ত স্পষ্ট চোখে পড়ছে। অথচ এই জ্যোৎস্নার এত আলোয় নির্ঝর জলজ্যান্ত মানুষ খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না তার প্রাণপ্রিয় প্রেয়সীকে, তার শ্বাস প্রশ্বাসকে। নিজেকে কঠোর রাখার করুণ প্রয়াসের কাছে হার মানল সে। এতক্ষণ নিজেকে ঠিক রাখতে পারলেও আর পারল না। অস্পষ্ট থাবাগুলো ভেতরে ভেতরে তাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, তীক্ষ্ণ ছুরির মতো ফালা করে দিচ্ছে। সে আর সহ্য করতে পারল না। বাচ্চাদের মতো দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ফেলল। এত কষ্ট কেন বুকের ভিতর? নিস্তব্ধ রজনী ক্রমেই গম্ভীর হয়ে উঠছে। না পাওয়ার বেদনা আর হাহাকারে ভারী হয়ে উঠছে বাতাস। এতক্ষণ খিলখিলিয়ে হাসতে থাকা চাঁদও যেন লজ্জা পেয়েছে, দুঃখ পেয়েছে। তার আলো কমে আসছে। চারিদিকে বিষণ্ণতায় ছেয়ে গেছে। শব্দহীন পরিবেশে শুধু নির্ঝরের আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে। হৃদয় উগলে কান্না করার শব্দ বেরিয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ পর আস্তে আস্তে নির্ঝরের কান্নার বেগ কমে এলো। দম বন্ধ হয়ে আসছে তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলার কাছের ড্রেলাটা যেন প্রবল আগ্রাসী হয়ে শ্বাস নেওয়ার পথে বাধা সৃষ্টি করছে। সে মুখ অল্প হা করে টেনে টেনে শ্বাস নিল কিছুক্ষণ। একটু স্বাভাবিক হতে সে উঠে দাঁড়ালো। গাড়ির কাছে গিয়ে ফোনটা হাতে নিল। পাওয়ার বাটনে চাপ দিয়ে বুঝতে পারল তরির ব্যাপারে কেউ কোনো খোঁজ জানায়নি। ফোনের লক প্যাটার্ন খুলে সে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। একের পর এক তরির ছবি স্ক্রল করতে থাকলো। তরির ছবির দিকে চেয়ে থাকতে থাকতে বুকের ঝড়টা আরো বেসামাল হয়ে পড়ল। অশান্ত হৃদয় আরো একবার ভেঙে চুরে টুকরো টুকরো হতে লাগলো। বুকের পাড় ভেঙে মন নদীতে গড়িয়ে গেল যেন। সে আর সহ্য করতে না পেরে ধাম করে ফোনটা চোখের সামনে থেকে সরালো। নিজেকে ভীষণ অসহায় লাগছে তার। ভেতরটা শূন্য, মনে হচ্ছে এত বড় ধরাই তার পাশে কেউ নেই। শুনশান নির্জন রাস্তাঘাট যেন তাকে নিয়ে উপহাস করছে প্রকৃতি। এরা কি জানে সে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলেছে? তার সকাল দুপুর সন্ধ্যা রাত সব যাকে ঘিরে সেই মানুষটাকে হারিয়ে ফেলেছে। কিছু সময় পর সরে আসতে নিতে গাড়ির ভিতর সাজিয়ে রাখা গোলাপগুলোর দিকে চোখ পড়ল। মুহূর্তেই পুনরায় তার চোখের কোণ জলে ছেয়ে গেল। তীব্র হাহাকারে ভেতরটা কেঁদে উঠল। সে প্রায় হুমড়ি খেয়ে গোলাপগুলো দুহাতে নিল। গোলাপগুলো শুকিয়ে গেছে, বর্ণ নেই, গন্ধ নেই, তার মতো দুঃখে জর্জরিত মনে হচ্ছে। গোলাপগুচ্ছ হাতে সে ব্রিজের কিনারে দাঁড়ালো। নিচের দিকে তাকাতে শ্যাওলা চমক সবুজ জল নজরে এলো। চাঁদের আলো পড়ে ঝিকঝিক করছে। সেই পানির দিকে কয়েক মিনিটের জন্য চেয়ে রইল সে। তারপর হাতের ফুলগুলো ফেলে দিল। বাতাসের ঊর্ধ্বমুখী বেগের সাথে যুদ্ধ করে খুব দ্রুত সেগুলো পানিতে পৌঁছলো। ঝুপ করে পানিতে পড়ার শব্দ কানে এলো। ক্ষণিকের জন্য তার মনে হলো ফুলের সাথে সাথে নিজেও পানিতে ঝাঁপ দিলে কেমন হয়। পরক্ষণে নিজেই নিজেকে বকা দিল। তার অনেক কাজ সামনে। তরিকে খুঁজে বের করতে হবে, তরির দুঃখ ঘোচাতে হবে, তরিকে বিপদ মুক্ত করতে হবে। কিন্তু কোথায় খুঁজবে তরিকে? ফোন বাজার শব্দ কানে এলো নির্ঝরের। দ্রুত পকেট হাতড়ে ফোন হাতে নিল। রিসিভ করে হন্ততন্ত কণ্ঠে বলল, হ্যালো। ফোনের ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো। চিন্তিত কণ্ঠে বলছে, থানায় মিসিং কেস ফাইল করা হয়েছে, আগামীকাল থেকে পুলিশ খোঁজা শুরু করবে। নির্ঝর মুখ দিয়ে কোনো শব্দ নির্গত করতে পারল না। তার বুকের উত্তাপ কি কেউ টের পাচ্ছে? তরি কি ফিল করছে না যে তার জন্য একজন পুড়ে পুড়ে অলরেডি ভস্ম হয়ে গেছে? আর কত পোড়াবে? ঠিক আর কত পুড়লে সে তরিকে পাশে নিয়ে একটা দীর্ঘস্থায়ী বসন্তের স্বপ্ন বুনতে পারবে? একটা দীর্ঘস্থায়ী বসন্ত একত্রে কাটাতে পারবে? আর কত পড়লে শুধু তরিকে পাশে পাবে? কত পড়লে? নির্ঝরকে নীরবে দেখে ফোনের ওপাশ থেকে ক্ষীণ স্বর ভেসে এলো, খবর নিয়ে জানতে পারলাম আশিক ঢাকাতে। কখন বা কবে গেছে সে বিষয়ে কিছু জানতে পারিনি। ঢাকার কোথায় আছে? গুলশানে। আমি আজ রাতেই ঢাকা যাচ্ছি। বলেই নির্ঝর ফোন কেটে দিল। গাড়িতে ওঠার আগে এসে ফোন টিপে ছোট্ট একটা টেক্সট পাঠালো বড় মায়ের ফোনে। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে বসার পর একবারের জন্য তার মনে পড়ল সারাদিন সারা রাত কিছু পেটে পড়েনি তার। পরক্ষণে ক্ষুধা ছাপিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, কোথায় তুমি তরি রানী? প্লিজ আমার কাছে ফিরে এসো।
না হলে তোমার কাছে আমায় নিয়ে যাও প্লিজ। সাই করে কালো রঙের গাড়িতে উল্টো পথে চলা শুরু করলো। পেছনে ফেলে গেল কিছু স্মৃতি, কয়েক ফোঁটা চোখের জল আর কিছু আহারাচি। গাড়িটা অদৃশ্য হতেই জ্যোৎস্না স্নান করা প্রকৃতি যেন বিলাপ করে বলা শুরু করলো, তুমি যাকে ভেঙে চুরে ভালোবাসবে সেই তোমার কাছে থাকবে না, হয়তো নিচে থেকে সরে যাবে, না হলে প্রকৃতি দায়িত্ব নিয়ে দূরে সরিয়ে দিবে। তরি ঘুম আর জাগরণের মাঝামাঝি পর্যায়ে আছে, মস্তিষ্ক সচল, কিন্তু হাত পা নাড়াতে পারছে না। কিছু সময় পর বুঝতে পারলেও সে শুধু হাত পা নয়, সমস্ত শরীর নাড়াতে পারছে না। প্যারালাইসিসড হয়ে গেছে সে। বুঝতে পারছে যতদিন বেঁচে থাকবে আর কোনো দিন সে হাঁটতে পারবে না, চলতে পারবে না, শরীর নাড়াতে পারবে না, কথা বলতে পারবে না। বুক কেঁপে উঠল তার, চোখ ফেটে অশ্রু বের হয়ে কানে পৌঁছলো। তবুও সে চোখ খুলতে পারছে না, প্রাণপণ চেষ্টা করেও হাত নাড়াতে পারছে না। এক পর্যায়ে চিৎকার দিতে গিয়ে বুঝতে পারল তার কণ্ঠনালী কেউ কেটে নিয়েছে। সে আর কোনো দিন উহু আহা করতে পারবে না, ব্যথা পেলে গলা ছেড়ে কাঁদতে পারবে না। ভয়ে আতঙ্কে আচমকা চোখ খুলল তরি। তার চোখের সামনে নিকোষ কালো অন্ধকার, এতটা অন্ধকার যে চোখ খুলেও মনে হচ্ছে সে চোখ বন্ধ করে আছে। মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে, শরীর ব্যথায় টনটন করছে। মাথার পেছনের অংশে চিনচিনে ব্যথা। সে ডান হাতটা সেখানে স্পর্শ করতেই চমকে উঠল, দ্রুত পা নাড়ালো, দুই হাত চোখের সামনে মেলে ধরল। তার মানে সে প্যারালাইজড হয়ে যায়নি, হাত পা নাড়তে পারছে। মুখে মৃদু হাসি ফুটে উঠল তার, খুব দ্রুত হাসি মিলিয়ে গেল। দুর্বল ব্যথাতুর শরীর টেনে অতি কষ্টে উঠে বসল সে। মাথা চেপে ধরে সব মনে করার চেষ্টা করলো। শুধু এটুকু মনে পড়ছে যে সে তার কলেজের একটা রুমে ছিল আশিকের সাথে, কিন্তু অন্ধকার হলেও টের পেল এটা ক্লাসরুম নয়। তাহলে কোথায় সে এখন? আশিক তাকে কোথায় বন্দি করে রেখেছে? পেটের ভেতর মোচড় দিয়ে উঠল তার, সঙ্গে সঙ্গে ক্ষুধার তীব্রতা টের পেল, সেই সাথে পানি পিপাসার। পেটে হাত দিয়ে চমকে উঠল সে। ক্ষুধার মাত্রা অনুযায়ী সে একবেলা না খেয়ে নয়, মিনিমাম 2 বা 3 দিন ধরে অভুক্ত সে। কত সময় কেটে গেছে এর মধ্যে। নির্ঝর কি তার খোঁজ করছে না? করলে তার কাছে অবধি পৌঁছচ্ছে না কেন? নিঃশব্দে কেঁদে ফেলল সে। দরজা খোলার শব্দে দুর্বল শরীর নিয়ে সে ঘাড় ঘুরিয়ে তাকালো। বিস্ফোরিত নয়নে লক্ষ্য করলো অন্ধকার রুমে পুরুষ অবয়ব। দরজা খোলার শব্দে দুর্বল শরীর নিয়ে পিছন ঘুরে তাকালো তরি। বিস্ফোরিত নয়নে লক্ষ্য করলো অন্ধকার রুমে পুরুষ অবয়ব। সঙ্গে সঙ্গে শরীরের ভিতর দিয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল তার, ভেতরে ভেতরে সিটিয়ে গেল। দুর্বল গলায় দুবার উচ্চারণ করলো, কে কে আপনি? অবয়ব থেকে কোনো উত্তর এলো না। আস্তে ধীরে এগিয়ে আসতে নিতে তরি ভয়ে শিউরে উঠল। মাথায় হাত দিয়ে বুঝতে পারল তার হিজাব নেই, তবুও গায়ের ওড়নাটা দিয়ে নিজেকে সম্পূর্ণ পেঁচিয়ে ঢেকে ফেলল। দুহাতে ঠান্ডা ফ্লোর আঁকড়ে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, পারল না। বসে বসে পেছন দিকে সরে গেল। কিছু দূর যেতেই দেয়ালে পিঠ ঠেকে গেল। দেওয়াল ধরে উঠে দাঁড়াতে রুমে ক্ষীণ আলোর একটা লাইট জ্বলে উঠল। তরি চোখ বন্ধ করে নিল। এত অল্প পাওয়ারের আলো, তবুও চোখে ব্যথা সৃষ্টি করছে, তীব্রভাবে লাগছে। না জানি কতদিন হলো সে অন্ধকারে বন্দি আছে। আলো সয়ে আসতে সে দ্রুত চোখ খুলল। চোখ খুলে দুটো জিনিস আবিষ্কার করল। রুমের দরজা পুনরায় বন্ধ করা হয়েছে এবং পুরুষ অবয়বটি খুব কাছে চলে এসেছে। ঝাপসা চোখের সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটির মুখ দেখতে পেল তরি। গা গুলিয়ে উঠল তার। নির্ঝর নয়, বৃষ্টি মুখশ্রীর মধ্যবয়স্ক এক লোক। জোকের মতো কুচকুচে ঠোঁট, কুৎসিত দাঁত বের করে হাসছে। মুখ থেকে চোখ সরাতে অবয়বটির হাতে চোখ পড়ল। হাতে একটা প্লেট, প্লেটের উপর একটা গ্লাস, গ্লাসের রঙিন একটা পানীয়। পানীয়টার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল তরি। তৃষ্ণায় নিঃশ্বাস নিতে পারছে না সে। চোখ মুখ শুকিয়ে গেছে, শুষ্ক ঠোঁটজোড়া অল্প হা হয়ে আছে। বন্ধ রুমে অক্সিজেনের অভাব, তাকে টেনে টেনে শ্বাস নিতে হচ্ছে। এভাবে কতক্ষণ শ্বাস নিতে পারবে সে? দেওয়াল ধরে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। ফ্লোরে বসে পড়ল, অস্ফুট স্বরে বলল, আমি কোথায় এখন? কোথায় আটকে রেখেছেন আমাকে? কে আপনি? আমাকে ধরে রেখেছেন কেন? আশিক কোথায়? অবয়বটি বৃষ্টির শব্দ তুলে হাসল। সেই হাসির শব্দে তরির গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ দিয়ে পুনরায় অশ্রু ঝরতে শুরু করলো। সে হাত জোর করে বিনয়ের সহিত বলল, প্লিজ আমায় যেতে দিন এখান থেকে, একটু দয়া করুন, আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ যেতে দিন আমায়। যেতে দিব সুন্দরী। যাবে তো বিদেশ? বিদেশ?
তরি ভয়ে এদিক ওদিক তাকালো। হাঁসফাঁস করতে করতে ওঠার চেষ্টা করলো। কি বলছে এরা? তাকে বিদেশে পাচার করে দিবে, বেচে দিবে? আশিক কোথায়? আশিক কি তাকে বিক্রি করে দিয়েছে এদের কাছে? তরি নড়ার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। দুর্বল গলায় সে ঠোঁট নাড়িয়ে বলল, পানি দিন, একটু পানি খাবো। লোকটা প্লেট থেকে গ্লাসটা হাতে নিয়ে তরির দিকে বাড়িয়ে দিল। তরি এক প্রকার লুফে গ্লাসটা ছিনিয়ে দিল। মুখের কাছে নিতে তার নাক মুখ কুঁচকে গেল গন্ধে। গ্লাসের পানীয় দিয়ে তীব্র ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। সে সরিয়ে রেখে বলল, এটা কি? মধ্যবয়স্ক লোকটি কুটিল হেসে বলল, ফুলের জুস, একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে, মনে হবে স্বর্গে ভাসছো। খাবো না আমি, গন্ধ। পানি এখানে পাওয়া যায় না, তৃষ্ণা মেটাতে চাইলে একটু খেতে হবে গো। এই দুর্গন্ধের মতো জিনিস আমি কিভাবে খাবো? দেখিয়ে দেবো। লোকটির শয়তানি হাসি চোখে পড়তেই তরি দ্রুত হাতের গ্লাসটা মেঝেতে নামিয়ে রেখে দিল। তার গা ঘিনঘিন করছে। এখান থেকে তাকে পালাতে হবে, যে করেই হোক তাকে পালাতে হবে। সে আর চোখে রুমের সর্বত্র চোখ বোলালো। ছোট্ট একটা রুম, আসবাবপত্র বলতে পুরনো একটা কাঠের চেয়ার, যার একটা পায়া ভাঙা। রুমের মাঝামাঝি জায়গা মাদুর বিছানো, তার উপর কভারবিহীন চটচটে একটা বালিশ। বাইরে বের হওয়ার দরজা একটাই, যেটা এখন বন্ধ। দক্ষিণের দেয়ালে একটা প্লাস্টিকের দরজা চোখে পড়ল। দরজা হাট করে একটু খোলা, ভেতর থেকে ভুসভুস করে গন্ধ আসছে। তরি বুঝতে পারল ওটা বাথরুম। বাথরুমের কথা মনে পড়তেই তার তলপেটে তীব্র চাপ অনুভব করলো। বাথরুমে যেতে হবে তাকে, কিন্তু সামনের এই বিশ্রী মানুষটা কেন যাচ্ছে না? সে লোকটির লোলুপ দৃষ্টি থেকে রক্ষার জন্য ওঠার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে লোকটি তার দুকাত খামচে ধরল। তরি বাধা দিয়ে ভয়ার্থ কণ্ঠে বলল, কি করছেন আপনি? ছাড়ুন, দূরে সরে যান। লোকটি দূরে গেল না, বাম হাতে মেঝে থেকে গ্লাসটা তুলে নিল। তরির দিকে চেয়ে বলল, আমি আদর করে খাইয়ে দিই, মজা পাবে, হাঁ করো তো। তরি ঠোঁট চেপে মুখ বন্ধ করলো। মাথাটা অন্যদিকে ঘোরাতে দরজায় টোকা পড়ল। বুকের ভিতর প্রাণ ফিরে পেল যেন সে। মৃত চোখ জোড়ায় আশার আলো জেগে উঠল। লোকটি ততক্ষণে কপাল কুঁচকে উঠে পড়েছে। হাতের গ্লাসটা মেঝেতে ফের নামিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেল। তরি মনে মনে আল্লাহকে স্মরণ করলো। সে খুব করে চাচ্ছে দরজার ওপাশের মানুষটা যেন নির্ঝর হয়। খট করে ছিটকিনি খোলার শব্দ কানে ভেসে এলো। দরজা সরাতে তরিকে অবাক করে দিয়ে ভিতরে ঢুকলো 40 ঊর্ধ্ব এক মহিলা। ধবধবে ফর্সা শরীরে পাতলা জর্জেট শাড়ি পরা, চেহারায় আধুনিকতার ছাপ, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক মাখানো। তার পরনের পাতলা শাড়ির উপর দিয়ে শরীরের সব ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। স্লিভলেস ব্লাউজ পরিহিত মানুষ তরি এই প্রথম চোখে দেখল। সে অবাক হয়ে চেয়ে রইল, সাথে বুঝতে পারল সে কোথায় আছে এখন। মুহূর্তে চোখ মুখ উপচে কান্না বের হলো তার। মহিলাটি কাছাকাছি দাঁড়াতে সে প্রায় হুমড়ি খেয়ে তার পায়ের উপর পড়ল। কান্না করতে করতে বলল, আমায় যেতে দিন প্লিজ। আমার বাড়ির সবাই চিন্তা করছে, আমার নতুন বিয়ে হয়েছে, স্বামী সংসার আছে আমার। প্লিজ যেতে দিন আমায়, দয়া করে যেতে দিন আমায়। মহিলাটি নিচু হয়ে তরিকে টেনে বসালো। ভেজা দৃষ্টি মেলে তরি দেখল মহিলার রক্তাক্ত ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। অসহায় চোখ মেলে সে চেয়ে রইল। এতক্ষণে লক্ষ্য করল মহিলার পাশে কিশোরী বয়সের আরও একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির শরীরে দামি পোশাক জড়ানো, হাতে একটা প্লেট নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মহিলার ভারী কি কণ্ঠের হুকুম পেয়ে দ্রুত মেয়েটি নিচু হয়ে তরির সামনে প্লেট রাখলো। প্লেট দুটো রুটি আর সবজি দেখা যাচ্ছে। খাবার দেখে তরির চোখ চকচক করে উঠল। সে কারো হুকুমের অপেক্ষা না করে প্লেটটা কাছে টেনে নিল। সম্পূর্ণ রুটিতে সবজি ঢেলে সে গোগ্রাসে খাওয়া শুরু করলো। শুষ্ক খটখটে রুটি গলা দিয়ে নামতে চাইছে না। আধ রুটি খেতেই তার কাশি শুরু হয়ে গেল। চোখ দিয়ে পানি বের হতে সে হাত ইশারা করে পানি চাইল। পিছনে দাঁড়িয়ে থাকা লোকটি দ্রুত সেই আগের গ্লাসটা তরির হাতে ধরিয়ে দিল। সে চোখ বন্ধ করে গ্লাসে চুমুক দিল। কয়েক চুমুক খেতেই ভেতরটা জ্বলে পুড়ে যেতে লাগলো। তরল পানীয়টা যেখানে দিয়ে নামছে সেখান দিয়ে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে যেন। পাকস্থলীতে তীব্র জ্বলুনি। গ্লাসটা হাতে নিয়ে সে নিভু নিভু চোখে তাকালো সকলের দিকে। তাকে কি পানি বলে অ্যাসিড খাওয়ালো? সবাই উঠে দাঁড়িয়েছে। মহিলাটি বিদ্রুপের হাসি ছুড়ে দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে গেল। দরজা পুনরায় বন্ধ করতেই তরি জড়ানো কণ্ঠে বলল, আমায় যেতে দিন, যেতে দিন আমায়। বলেই পুনরায় রঙিন পানিয়ে চুমুক দিল।
তখন শেষ রাত, ঢাকার বুকে নতুন সূর্য এখনো জেগে ওঠেনি। শহর ঘুমন্ত, তবে প্রকৃতি জেগে উঠেছে। শহরে পাখির আনাগোনা খুব একটা না থাকলেও দু চারটে কাক থেমে থেমে কাকা করছে। কিছু সময় কেটে যেতে পূর্ব কোণ ঘেঁষে উকি দিল রক্তিম সূর্য। তার আলোর ঝলকানিতে শহুরে অন্ধকার কেটে যেতে লাগলো। শুধু অন্ধকার কাটল না, পুরানো ঢাকার এক ঘিঞ্চি এলাকার ছোট্ট এক রুমে, যে রুমে দুজন অল্প বয়সী মেয়ে মাতাল হয়ে পড়ে আছে, পাশেই অল্প দামের মদের বোতল আর ড্রাগ সরঞ্জাম পড়ে আছে। রাতভর মদ্যপ্রাণা ড্রাগ নিয়ে এখন হাওয়ায় ভাসছে তারা। রুমে এলোমেলোভাবে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আশপাশের রুম থেকে বহু মেয়েলি স্বর ভেসে আসছে। নির্ঝর, নির্ঝর। মমতাজ বেগম ক্ষীণস্বরে ডাকলেন। নির্ঝর প্রত্যুত্তর করল না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে নির্ঝরের মাথায় হাত বুলিয়ে দিলেন। মমতা মিশ্রিত চোখে নির্ঝরের দিকে তাকালেন। নির্ঝর বর্তমানে আছে ঢাকার একটা প্রাইভেট হসপিটালে। 18 দিন ধরে সে বিছানাগত। তরির না ফেরার দিনগুলো একে একে 18 কোঠা পেরিয়েছে। আজ 19 দিন হলো তরি নিখোঁজ। শুধু তরিকে হারিয়ে ফেলেনি তারা, সেই সাথে নির্ঝর মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে এতগুলো দিন। দুদিন হলো একটু সুস্থ সে। সেদিন তরির মিসিং হওয়ার খবর শুনে নির্ঝর নিজের মাঝে ছিল না। মাঝরাতে একা একা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সবচেয়ে বড় ভুল করেছিল। অস্থির মন নিয়ে ড্রাইভ করে সিলেট বেরিয়েছিল, কিন্তু ভোরের আলো ফোটার আগেই ঢাকার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সেদিন থেকে আজ 18টা দিন হলো সে হসপিটালাইজড। 3টে দিন নির্ঝরের সেন্স ছিল না। সেন্স ফেরার পর যখন জানতে পারল তরিকে এখনো খুঁজে পাওয়া যায়নি, মূলত তখন থেকে পাগলামি শুরু করে। তার পাগলামি রুখতে এতগুলো দিন শুধু ঘুমের ইনজেকশন দিয়ে রাখা হয়েছিল। গত 2 দিন হলো কোনো পাগলামি করছে না, কেমন থম মেরে গেছে। কারোর সাথে কথা বলছে না, হাসছে না, কাঁদছে না, একেবারে অনুভূতি শূন্য হয়ে গেছে যেন। টানা 7 দিন সে নিজ ইচ্ছায় কোনো খাবার মুখে তোলেনি। স্যালাইনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। তারপর থেকে একটু আধটু খেলেও সবসময় ছোড়াছুড়ি করত। গত 2 দিন হলো সব বন্ধ হয়ে গেছে। বড় মা। নির্ঝরের ক্ষীণ স্বরের ডাকে মমতাজ বেগম চমকে গেলেন। নির্ঝর চোখ না খুলেই ডাকছে। তিনি ছটপট করে উত্তর দিলেন, বল, কিছু লাগবে? কোথায় অস্বস্তি হয়? নির্ঝর চোখ খুলে মমতাজ বেগমের দিকে তাকিয়ে রইল। কি করুণ সেই চাহনি। ছেলেটার চোখ বসে গেছে। মাথার এলোমেলো চুলগুলো যত্নের অভাবে কপাল ছুঁয়েছে। চোখের নিচে কালি, দাড়িগুলো না কাটার ফলে বড় হয়ে গেছে। এই কদিনে শুকিয়ে মরার মতো অবস্থা। নির্ঝর পুনরায় চোখ বন্ধ করল। মনে মনে বলল, অস্বস্তি হচ্ছে বড় মা, ভীষণ অস্বস্তি হচ্ছে। ভেতরে ভেতরে বারংবার মরে যাচ্ছি আমি। এতবার মৃত্যু যন্ত্রণা সইতে পারছি না যে। এসব থেকে চিরমুক্তি চাই আমি, চিরমুক্তি চাই। নির্ঝরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু বের হয়ে কানের কাছে পৌঁছলো। সেটা মমতাজ বেগমের চোখের অগোচরে রইল না। বিগত দিনগুলো তিনি নিয়ম করে এসব দেখে আসছেন। ঘুমের মধ্যেও ছেলেটা কাঁদে। মমতাজ বেগমের ভেতরে হাহাকার করে ওঠে। একেই তরিকে হারানোর যন্ত্রণা, তার উপর আবার চোখের সামনে নির্ঝরের এই অবস্থা। তিনি আর কত সহ্য করবেন? ফোন বেজে উঠতেই উঠে দাঁড়ালেন তিনি। প্রতিবার ফোন বাজলে তিনি উদ্গ্রীব হয়ে থাকেন। এই বুঝি কেউ তরির খোঁজ নিল, কিন্তু প্রতিবার ব্যর্থ হতে হয় তাকে। তরিকে সাধ্যের মধ্যেই যতটুকু খোঁজা যায় তার চেয়ে বেশি খোঁজা হয়েছে। পুলিশ ফোর্স সহ এতগুলো মানুষের কেউ তরি অবধি পৌঁছতে পারল না। এদিকে আশিকও উধাও। কানাঘুষায় শোনা যাচ্ছে যে সে ইন্ডিয়ার বর্ডার ক্রস করেছে। দীর্ঘশ্বাস লুকিয়ে তিনি ফোনের স্ক্রিনের দিকে তাকালেন। দেখলেন জীবন ফোন করেছে। তরি নিখোঁজের পর থেকে তিনি ঢাকায় আছেন। রিসিভ করে হ্যালো বলে কেবিনের বাইরে বের হয়ে গেলেন। তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গে নির্ঝর চোখ খুলল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে দরজার দিকে তাকালো। মাথার ডান পাশে হাত বোলালো। এখানে তরি প্রথম আঘাত করেছিল। 2টো স্টিচ দিতে হয়েছিল। জায়গাটাতে এখনো চিহ্ন হয়ে আছে। সময় সুযোগ পেলে সে ওখানে হাত বোলায়। গত দিনগুলোতে সে শয়নে স্বপনে শুধু তরিকেই দেখেছে। মাথার ভিতর তরি ছাড়া কিচ্ছু নেই। আধো ঘুমের মধ্যে তরিকে নিয়ে দুঃস্বপ্ন দেখে কখনো কখনো বাস্তবে ফিরেছে।
বাস্তবে তরি নেই, অথচ ঘুমের মধ্যে আছে। কি নির্মম সত্যি। বাম পাটা হালকা করে নাড়ালো নিখিচর। পায়ে মারাত্মক ইনজুরি হয়েছিল তার। 3 দিন হলো ব্যান্ডেজ খুলে দিয়েছে, এখন একটু নাড়াতে পারে। সে সাবধানে উঠে বসলো। পরনে ঢিলে ঢালা পতুয়া টেনে সে উঠে দাঁড়ালো। ডান পায়ে সম্পূর্ণ ভর রেখে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো সে। কেবিনের বাইরে উকিঝুঁকি দিয়ে সে দ্রুত করিডোর ধরে হাঁটতে লাগলো। মা বাবা বগমা নেনাত কেউ নেই, তাকে পালাতে হবে। এতদিন ধরে তাকে হসপিটালে এক প্রকার জোর করে আটকে রেখেছে, যাতে তার সাথে নতুন করে অঘটন না ঘটে। কিন্তু তাকে বাইরে বের হতে হবে, তরিকে নতুন করে খুঁজতে হবে। সে জানে তার তরি রানীর কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। সিঁড়ি মারিয়ে 6 তলা থেকে 5 তলায় নামতে নির্ঝর হাঁপিয়ে উঠল। একে তো প্রচণ্ড দুর্বল শরীর, তার উপর পায়ে ব্যথা। সে আর সহ্য করতে না পেরে 5 তলার করিডোর ধরে উত্তর দিকে এগিয়ে গেল। বাঘ ঘুরতে অ্যাটাচ চেয়ারের শাড়ি নজরে এলো। এগিয়ে গিয়ে তার একটাতে বসে ঘন ঘন শ্বাস নিল সে। তার মুখ বরাবর সামনে অনেকগুলো ছোট ছোট এমার্জেন্সি কেবিন, সবগুলোতে দরজা ভেরানো। কয়েক হাত সামনের কেবিনে দরজা খোলা, শুধু পর্দা ঝুলছে। থেকে থেকে পর্দা উড়ে চলেছে। পর্দা সরার ফাঁকে সে দেখল রুমের মাঝামাঝি বেডে একজন রোগী শুয়ে আছে, সম্পূর্ণ একা। আশেপাশে আত্মীয় স্বজন নেই। কপাল কুঁচকে গেল তার। কিছুক্ষণ পর নির্ঝর কৌতূহলী নিয়ে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে উকি দিতেই তার মাথা চক্কর দিয়ে উঠল। মাথা চেপে ধরে সামনে তাকিয়ে বিড়বিড় করে বলল, তরি তরি